platter full of camel meat. And you can see it's just covered with spices and that aroma. And use your thumb and then scoop it straight into the mouth. তো বন্ধুরা তোমাদেরকে স্বাগতম আমাদের বিদ্যাসাগরের পরিপাক এবং শোষণ প্লেলিস্টের প্রথম কিস্তিতে। আজকে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব পরিপাক তন্ত্রের পরিচয় বা পরিপাক তন্ত্র কিভাবে খাবারের সাথে ডিল করে সেটা নিয়ে। সো প্রথমেই আমাদের এই ভিডিও শুরুতে তোমরা একটি ভিডিও ক্লিপ দেখতে পেলে, যেখানে তোমরা দেখেছো যে একজন লোকের সামনে কিছু খাবার, আরো ভালোভাবে সুন্দরভাবে বল বিরিয়ানি। সো এই খাবার সে যদি খেত বা তোমরা যদি তোমরা যে খাবার খাও সে খাবার কোথায় যায়, এই খাবারের কি হয় এবং আমরা এই খাবার কেনই বা খাই, তাই আজকে জানবো আমাদের এই ভিডিওতে। তো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা বলছিলাম খাবার নিয়ে, আমরা কেন খাবার খাই। যদি ভালোভাবে বলি তাহলে আমাদের খাবার খাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত শক্তি উৎপন্ন করা, আর শক্তি আমাদের শরীরে এটিপি হিসেবে উৎপন্ন হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। সো কিভাবে শক্তি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয় আমাদের শরীরে কোষের মধ্যে সবাত শ্বসনের মাধ্যমে, সবাত শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, যেটাকে আমরা অ্যাজ এ হোল ব্রডলি বলি অন্তঃশ্বসন। সো অন্তঃশ্বসন হওয়ার জন্য আমাদের কিছু উপাদান লাগে, যেমন গ্লুকোজ লাগে, অক্সিজেন লাগে। এই অক্সিজেনটা প্রদান করে আমাদের ফুসফুস বা আমাদের লাং বা আমাদের যে শ্বসন তন্ত্র, সেই শ্বসন তন্ত্র অ্যাজ এ হোল আমাদেরকে অক্সিজেন প্রদান করে। কিন্তু এই যে গ্লুকোজ বা এই যে খাদ্য সার, এইগুলো প্রদান করা কাজ হচ্ছে আমাদের পরিপাক তন্ত্রে। গ্লুকোজ আমরা কিভাবে পাই? গ্লুকোজ আমরা পাই মূলত আমরা যে খাবারগুলো খাই সেটাতে, মনে করো আমরা ভাত খাচ্ছি বা আমরা আলু ভর্তা খাচ্ছি, ইত্যাদি জিনিসের মধ্যে ইত্যাদি জিনিসটাকে মূলত গ্লুকোজের পলিমার। এই খাবারগুলো খাওয়ার পর এই খাবারটা আমাদের শরীরের ভিতরে যখন যায়, এটা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ঘর্ষণ এবং তোমার বিভিন্ন চাপ এবং বলের কারণে ভেঙে গিয়ে এটা তোমার মোনোমার গ্লুকোজে পরিণত হয়ে যায়। আর যখন গ্লুকোজে পরিণত হয়ে যায় তখন এটি কোষের জন্য উপযোগী হয়ে যায় এবং কোষ সেটি গ্রহণ করতে পারে। আর কোষের ভিতরে যখন এটা প্রবেশ করে, এই প্রক্রিয়াকে আমরা বলি আত্তীকরণ। আত্তীকরণের পর এই যে খাবারটা বা আমাদের আরো সুন্দরভাবে বলে খাদ্য সার, সেটা আমাদের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে গিয়ে শক্তি উৎপন্ন করে। সো আমাদের এই খাবার খাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপন্ন করা। তো আমরা খাবার নিয়ে যদি আলোচনা করি, খাবারের মধ্যে আমরা আসলে কি কি পাই। তো যেহেতু আমরা বিরিয়ানি দিয়ে শুরু করেছি, সো বিরিয়ানির কথাই একবার চিন্তা করো। তুমি একটা রেস্টুরেন্টে গেলে, রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট বিরিয়ানি অর্ডার করলে, সেই বিরিয়ানির সাথে তুমি এক গ্লাস বোরহানি অর্ডার করলে, সাথে তুমি অর্ডার করলে কিছু একটা ফিরনি, আর সাথে তোমাকে সালাদ দিল। সো এই যে খাবারগুলোর দিকে যদি তুমি লক্ষ্য করো, তাহলে খাবারগুলোতে তুমি কি কি পাবে? এক প্লেট বিরিয়ানিতে তুমি অবশ্যই পাবে চাল, যেটা তুমি বিরিয়ানির রাইস হিসেবে খাচ্ছ। এছাড়া তুমি পাবে মাংস। এখন তুমি গরুর বিরিয়ানি খেলে তুমি গরুর মাংস পাবে, খাসির বিরিয়ানি খেলে খাসির মাংস পাবে, মুরগির বিরিয়ানি খেলে মুরগির মাংস পাবে। সো বেসিক্যালি তুমি পাবে মাংস। এরপরে আর কি থাকে? অনেক সময় বিরিয়ানিতে আলু থাকে, সো আমি চালের সাথেই আলু লিখলাম। এছাড়া আমরা বিরিয়ানিতে কি পাবো? এছাড়া আমরা পাবো বিরিয়ানি রান্না করার জন্য তেল থাকে, ওই তেল। সো আমি তেলকেও কাউন্ট করলাম। এর সাথে আমরা পাবো তেলের সাথে আমরা পাবো বিরিয়ানিতে আমরা যে সালাদ নিয়েছিলাম, সালাদে আসো, সালাদে আমরা পাবো কাঁচামরিচ, পাবো, লেবু পাবো। সো আমরা এই দুটোকে আপাতত কাউন্ট করলাম। এরপরে আসো আমাদের ফিরনিতে। ফিরনি রান্না করতে মূলত লাগে দুধ। সো এটা আমি একটু বাইরে আলাদা করে লিখলাম। কেন লিখলাম এটা একটু পর আমি তোমাদেরকে বিশ্লেষণ করব। সো এর সাথে আমরা যখন মাংসটা খাচ্ছি, মাংসের সাথে হাড় থাকে, সো আমরা হাড়কেও কাউন্ট করলাম। আর বোরহানিতে মূলত আমরা পানি হিসেবে বোরহানিটা খাই। তো বোরহানির মেইন উপাদানটা থাকে মূলত পানি। সো এই যে উপাদানগুলো লিখলাম, এই এক প্লেট বিরিয়ানির মধ্যে কিন্তু এই উপাদানগুলো তোমরা পেয়ে যাবে। এবং এই উপাদানগুলোর মধ্যে মোটামুটি আমাদের যে খাদ্যের বেসিক 6টি উপাদান আছে। কিভাবে? এই যে চাল বা আলু, এটা মূলত হচ্ছে শর্করা। অন্যদিকে যে মাংস, এটা মূলত হচ্ছে প্রোটিনের উৎস।
তেল, এটা হচ্ছে স্নেহের উৎস। অন্যদিকে কাঁচা মরিচ, লেবু, এটাতে থাকে মূলত ভিটামিন সি। সো আমি অ্যাজ এ হোল লিখছি, এটাতে ভিটামিন থাকে। সাথে আমরা যে হাড় পাচ্ছি সেটা থাকে মূলত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা হচ্ছে মূলত খনিজ লবণ। এছাড়া থাকে পানি, যা মূলত আমরা পানিকে পানি বলতে পারি, যেটা নিজে একটি উপাদান। সো তাহলে আমরা এখানে অলরেডি 6টা উপাদান লিখেছি। এই 6টা উপাদানকে আমরা বলতে পারবো খাদ্যের মূল উপাদান। সো খাদ্যের মূল পুষ্টি উপাদান, এই 6টা খাবার হচ্ছে খাদ্যের মূল পুষ্টি উপাদান। এখন আমাদের এই যে চ্যাপ্টারটা, এটা মেইনলি ডিল করে পরিপাক নিয়ে, অর্থাৎ এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোর পরিপাক নিয়ে। আমরা প্রথমে বলেছি যে পরিপাক জিনিসটা কি। পরিপাকের মূল কাজ হচ্ছে মূলত আমাদের যে খাবারগুলো আছে এগুলো থাকে জটিল প্রক্রিয়ায়। সো পরিপাকের সংজ্ঞা যদি আমরা একটু দেখি, পরিপাক হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সংজ্ঞা বলার আগে শারীরবৃত্তীয় শব্দটা যদি আমরা একটু খেয়াল করি, শারীরবৃত্তীয় অর্থাৎ হচ্ছে ফাংশন। এটা শারীরবৃত্তীয় শব্দটার মূল কাজ, মূল মানেই হচ্ছে বা মূল অর্থই হচ্ছে ফাংশন। আমাদের বডি যে ফাংশন গুলো করে, যেমন পরিপাকতন্ত্রের কাজ কি, খাবারগুলোকে ভেঙে ফেলা। শ্বসনতন্ত্রের কাজ কি, আমাদের অক্সিজেন কিভাবে গ্রহণ করবে এই কাজটা করা। তারপর আমাদের রক্ত সংবহনের কাজ হচ্ছে আমাদের দেহের বিভিন্ন স্থানে রক্তের মাধ্যমে পুষ্টি পৌঁছে দেওয়া। সো বিভিন্ন আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের সিস্টেম বা তন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন হয়। এই কাজগুলোই হচ্ছে মূলত, এই কাজগুলোকে ব্রডলি আমরা বলি শারীরতত্ত্ব বা ইংলিশে বলি হিউম্যান ফিজিওলজি। সো এইরকমই একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে আমাদের এই পরিপাক। সো এখন যদি পরিপাকের সংজ্ঞা যদি আমরা দেখি, পরিপাক হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জটিল অদ্রবণীয় খাদ্যবস্তুগুলোকে সরল দ্রবণীয় খাদ্যবস্তুতে রূপান্তরিত করতে পারি। এখন জটিল অদ্রবণীয় শব্দটা যদি খেয়াল করো, আমরা এখানে দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে জটিল আর একটা হচ্ছে অদ্রবণীয়। সো শব্দ দুটোকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, জটিল মানে হচ্ছে খাবার কণাটা বড় এবং অদ্রবণীয় হচ্ছে এটা পানিতে দ্রবণীয় না, পানিতে এটা প্রবেশ করতে পারবে না। এখন তোমাদের কাছে প্রশ্ন, এত বড় একটা খাবার আর এতটুকু একটা খাদ্য কণা, এই দুটো খাদ্য কণার মধ্যে কোনটা আমাদের কোষে ইজিলি প্রবেশ করতে পারবে? সো তোমরা যদি কম্পারেটিভলি চিন্তা করো তাহলে কিন্তু এটা ইজিলি প্রবেশ করতে পারবে, এটা কিন্তু প্রবেশ করতে পারবে না ইজিলি। সো এটাকে আমরা এটাতে পরিণত করতে পারি কিভাবে? ভেঙে ফেলতে পারি। এখন এই কণাকে ভাঙার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি, একটা হচ্ছে চাপের মাধ্যমে বা বলের মাধ্যমে, আরেকটা আমরা যেটা করতে পারি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এই যে বড় যে আমাদের খাবার কণাটা দেখছো, এটার মধ্যে কিন্তু অনেকগুলো রাসায়নিক বন্ধন আছে। তুমি যদি দেখো ছোট ছোট অনেকগুলো কণার রাসায়নিক বন্ধন আছে। সেই রাসায়নিক বন্ধনগুলোকে যদি আমি কোনো কারণে রাসায়নিকভাবে এনজাইম বা উৎসেচকের মাধ্যমে ভেঙে দিতে পারি, তাহলে কিন্তু তাই ছোট কণায় পরিণত হয়ে যাচ্ছে। সেই বড় কণাকে আমরা ছোট কণায় পরিণত করতে পারছি। সো এই যে বড় কণাকে ছোট কণায় পরিণত করব, এটাই হচ্ছে মূলত আমাদের পরিপাক, অর্থাৎ জটিল খাবারকে আমরা সরল খাবারে পরিণত করছি। এখন আসো দ্রবণীয় এবং অদ্রবণীয় জিনিসটা কি, বা এটা আমাদের পরিপাকে কিভাবে ইফেক্ট করে। দ্রবণীয় আর অদ্রবণীয়, এর মধ্যে দ্রবণীয় কথার অর্থ হচ্ছে পানিতে এটা মিশে যেতে পারে বা পানির মধ্যে এটা দ্রবীভূত হয়ে যেতে পারে, অর্থাৎ পানির প্রতিটা কণার সাথে এটা হোমোজেনাসলি বলতে যেটা বোঝায় মানে সমসত্বভাবে মিশে যেতে পারে। কিন্তু যদি পানিতে না মিশে তাহলে সমস্যাটা কি হবে? আমরা জানি যে আমাদের কোষের যে ঝিল্লি থাকে, আমরা যদি একটা কোষের কথা কল্পনা করি, মনে করো এটা হচ্ছে আমাদের একটা কোষ। সো এই কোষের কিন্তু একটা কোষ ঝিল্লি থাকে, সেই কোষ ঝিল্লি আমরা জানি অর্ধবেদ্য, অর্থাৎ এই কোষ ঝিল্লি কিছু পদার্থকে ভিতরে প্রবেশ করতে দেয়, কিছু পদার্থকে ভিতরে প্রবেশ করতে দেয় না। কিন্তু যারা পানিতে দ্রবণীয় তারা কিন্তু এই কোষ ঝিল্লির মধ্যে কিছু প্রোটিন চ্যানেল থাকে, সেই প্রোটিন চ্যানেল দিয়ে এই পানি জাতীয় পদার্থগুলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে। সো যদি আমি কোনো বস্তুকে পানির মধ্যে দ্রবীভূত করে ফেলি তাহলে কিন্তু সে
এই প্রোটিন চ্যানেল দিয়ে ইজিলি প্রবেশ করতে পারবে। এখন সে যদি প্রবেশ করতে পারে, এই পাশেও তো কোষ ঝিল্লি আছে, তাহলে এই পাশেও আমরা একটা প্রোটিন চ্যানেল পাবো, তাহলে এখান দিয়ে সে বের হয়ে যেতে পারবে। সো সে কিন্তু কোষে প্রবেশ করতে পারছে, কোষ থেকে বের হয়ে যেতে পারছে, অর্থাৎ সে, আমি যদি সুন্দরভাবে বলি, শোষণ করতে পারছে, আমাদের কোষ কিন্তু তা শোষণ করতে পারছে। সো সেই জন্য আমাদেরকে এই খাবারগুলোকে দ্রবণীয় করতে হবে। সো আমাদের যখন সংজ্ঞাটা করবো, আমাদের দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে জটিল থেকে আমাদের সরল করতে হবে, দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদেরকে অদ্রবণীয় থেকে দ্রবণীয় করতে হবে। তাহলে যদি সংজ্ঞাটা আরেকবার বলি, সেটা হচ্ছে পরিপাক হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা জটিল অদ্রবণীয় খাদ্যবস্তুকে সরল দ্রবণীয় কোষের উপযোগী খাদ্যবস্তুতে পরিণত করতে পারি। এখন আসো পরিপাকের সাথে, পরিপাকে এত বড় সংজ্ঞা দিয়ে দিলাম, এটার সাথে এখন এই খাবারগুলো সম্পর্ক কি। এখন আমরা যে পরিপাক করি, মূলত এই খাবারগুলোকে আমাদের পরিপাকতন্ত্র এই খাবারগুলোর সাথে বা খাদ্য উপাদানগুলোর সাথে ডিল করে। খাবার তো আমরা অ্যাজ এ হোল পুরোটা খাই, যেটার মধ্যে অনেকগুলো খাদ্য উপাদান থাকে। সো প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে আমাদের পরিপাকতন্ত্র আলাদা আলাদা ভাবে ডিল করে। যেমন এখন যদি এখানে একটা জিনিস দেখাই, আমাদের খাদ্য উপাদান আমরা বললাম বেসিক 6টা উপাদান থাকে, শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। এর মধ্যে 6টি উপাদানের কি পরিপাক করার প্রয়োজন আছে? উত্তর হচ্ছে না। আমাদের যে প্রথম 3টি উপাদান, এই 3টি উপাদানকে আমাদের পরিপাক করা লাগে। কেন পরিপাক করা লাগে? কারণ এই প্রথম 3টি উপাদান আমরা মূলত বড় আকারে বা জটিল আকারে গ্রহণ করি, আরো সহজভাবে বললে পলিমার আকারে গ্রহণ করি। আর পলিমার আকৃতিগুলো অনেক বড় আকৃতি, যেটা আমাদের কোষ শোষণ করতে পারে না। তো আমাদের কোষ যদি শোষণ করতে চায়, তাহলে তাকে অবশ্যই জটিল খাবারকে সরল করতে হবে। সো এই যে 3টা খাবার কিভাবে পলিমার হিসেবে আমাদের শরীরে প্রবেশ করে, প্রশ্ন আসতেই পারে। শর্করা, যেটা তোমরা দেখছো, এটা আমরা মূলত খাই স্টার্চ হিসেবে, যেটা হচ্ছে গ্লুকোজের পলিমার। প্রোটিন, যদি দেখো প্রোটিনের কথা, প্রোটিনও আমরা প্রোটিন হিসেবে খাই, যেটা মূলত অ্যামিনো অ্যাসিডের পলিমার। আর স্নেহ যেটা, এটাও হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের পলিমার। সো এই যে খাবারগুলো কিন্তু আমরা বড় ফর্মে খাচ্ছি। পলিমার মানে কিন্তু একটা বিশাল চেইন। এই বড় ফর্মে খাবারের ফলে এটা কিন্তু আমাদের কোষ শোষণ করতে পারে না। সো কোষের শোষণের জন্য আমাদেরকে, আমরা জানি যে পরিপাকের মাধ্যমে এদেরকে ভাঙা লাগবে, ভেঙে সরল এবং দ্রবণীয় করতে হবে। কিন্তু বাকি নিচের যে 3টা খাবার, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই 3টা খাবারের পরিপাক করার প্রয়োজন হয় না। কেন হয় না? ভিটামিন, খনিজ লবণ, পানি, প্রথম কথা হচ্ছে পানিতে দ্রবণীয়। আর যেহেতু এরা পানিতে দ্রবণীয়, এদেরকে পরিপাক করার প্রয়োজন হয়, এরা ইজিলি আমাদের কোষে খাবারের সাথে সাথে প্রবেশ করে ফেলতে পারে। অন্যদিকে এই যে ভিটামিন, খনিজ লবণ, পানি, এদের আকৃতিও কিন্তু আকারে অনেক ছোট। সো এটা কিন্তু অনেকটা এদের মনোমারের মতো অবস্থায় থাকে। সো এই কারণে এদের মনোমার, যেমন শর্করা মনোমার, যদি আমরা স্টার্চে মনোমার বলি গ্লুকোজ, এটার অ্যামিনো অ্যাসিড, এটার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এদের আকৃতি আর এই 3টা আকৃতি প্রায় সেম। এই কারণে এই 3টাকে আমাদের পরিপাক করা লাগে না, এরা ইজিলি কোষে প্রবেশ করতে পারে। আর সো এটা হচ্ছে আমাদের খাদ্যের 6টি উপাদানের সাথে কিভাবে আমাদের পরিপাকতন্ত্রটা ডিল করে। এবার দেখো, পাশে আমি ফিন্নির কথা বলেছিলাম, ফিন্নিতে আমি আলাদা করে দুধের কথা উল্লেখ করেছিলাম। দুধের স্পেশালিটি কি? দুধের স্পেশালিটি হচ্ছে এই যে 6টা খাবার উপাদান দেখছো, এই 6টা খাবার উপাদান একদম সমসত্ত্বভাবে, মানে কোনোটা বেশি কোনোটা কম না, মানে সবগুলো সমানভাবে দুধে উপস্থিত থাকে, তাই দুধকে বলা হয় সুষম খাবার। তোমরা হয়তো দেখেছো যে নবজাতকরা মাতৃদুগ্ধ পান করে। এই মাতৃদুগ্ধের মধ্যে আল্লাহ এমন ভাবে আমাদের সৃষ্টি করেছে, বা সৃষ্টিকর্তা আমাদের এমন ভাবে সৃষ্টি করেছে যে এই দুধের মধ্যে প্রায় সব উপাদান দিয়ে রেখেছে। সো যখন একটা নবজাতক এই দুধ পান করে, সে কিন্তু একই সাথে এই 6টা উপাদানই তার শরীরে পেয়ে যাচ্ছে। সো এই 6টা উপাদান, এখন প্রশ্ন আসতে পারে যে 6টা উপাদান আমাদের শরীরে কি কাজে লাগে, বা আমি যদি একটা কম খাই তাহলে আমার সমস্যাটা কি হবে। প্রথমে আসো শর্করাতে। শর্করার কাজ হচ্ছে আমাদেরকে শক্তি দেওয়া, বা সোজা কথায় বলতে গেলে শর্করার থেকে আমরা গ্লুকোজ পাই, যে গ্লুকোজটা থেকে আমরা মূলত সবাচোষের মাধ্যমে এটিপি পাই, অর্থাৎ এটিপি হচ্ছে আমাদের মেইন শক্তি। শক্তি প্রদান করে কিন্তু আমাদের এই শর্করা। প্রোটিন আমাদের কি করে? প্রোটিন আমাদের দেহ গঠনে সাহায্য করে। প্রোটিন মানে কি? প্রোটিন আমরা পাচ্ছি মাংসে, অর্থাৎ আমাদের নিজেরও তো মাংস আছে, এই মাংস গঠন করে আমাদের এই প্রোটিন, সহজভাবে যদি বলি। এবার আসো স্নেহতে। স্নেহর কি কাজ? স্নেহর কাজ হচ্ছে এটার ব্যাকআপ হিসেবে কাজ করে এই শর্করা। মনে করো কোনো কারণে আমরা অনেকদিন হয়তো না খেয়ে রয়েছে, অনেকে হয়তো আমরা রোজা রাখি, রোজা রাখার কারণে অনেক সময় আমরা প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে
সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকি। এই না খাওয়ার কারণে কি আমাদের মনে হচ্ছে না শক্তির একটা ঘাটতি দেখা দেয়? সেই শক্তি ঘাটতিটা ব্যাকআপ দেয় এই স্নেহ জাতীয় পদার্থগুলো। এই স্নেহ জাতীয় পদার্থগুলো শর্করা ব্যাকআপ হিসেবে কাজ করে এটিপি উৎপন্ন করতে পারে। সো এইটাও কিন্তু আমাদের লাগবে। এবার আসো বাকি তিনটায়, ভিটামিন, খনিজ লবণ, পানি। পানি আমাদের লাগবে কারণ আমাদের দেহ যদি দেখি, আমাদের দেহের 70% হচ্ছে পানি এবং আমাদের প্রোটোপ্লাজমের মূল ভিত্তি হচ্ছে পানি। সো পানির অপর নাম জীবন, পানি ছাড়া কখনোই বাঁচা সম্ভব না। সো পানির গুরুত্ব নিয়ে আশা করি আলোচনা করার কিছুই নেই, এটা তোমরা অলরেডি জানো। খনিজ লবণ আর ভিটামিনের কি কাজ? ভিটামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করা। অলরেডি তোমরা জানো এখন করোনার সময়, আর করোনার সময় এই ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যার ইমিউনিটি ভালো সে করোনাকে হয়তো মোকাবেলা করতে পারছে ভালোভাবে, যার ইমিউনিটি খারাপ সে হয়তো হেরে যাচ্ছে। এই ইমিউনিটিটা আমাদের প্রোভাইড করে এই ভিটামিন। ভিটামিনের মধ্যে আমরা অনেক রকমের ভিটামিন পাবো, যেমন কিছু পাবো পানিতে দ্রবণীয়, কিছু পাবো পানিতে অদ্রবণীয়, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব। সো এরপরে আমরা পাচ্ছি খনিজ লবণ। এই খনিজ লবণের উদাহরণ যদি দিতে যাই, আমরা যে মেইনলি অজৈব যৌগগুলো পাই, অর্থাৎ ক্যালসিয়াম, সোডিয়াম, তারপর ক্লোরাইড, বিভিন্ন লবণ বা বিভিন্ন আয়ন, এগুলো সব হচ্ছে মূলত খনিজ লবণ। এবং খনিজ লবণ হিসেবে আমরা কি কি লবণ পাই? যেমন সোডিয়াম ক্লোরাইড, আমরা খাবার লবণ খাই, সেটা অবশ্যই আমাদের এই খনিজ লবণে। খাবার লবণের একটা স্পেশালিটি হচ্ছে এটা আমাদের প্রেসারকে কন্ট্রোল করতে পারে। আর এছাড়া খনিজ লবণের আরেকটা স্পেশালিটি হচ্ছে আমরা ক্যালসিয়ামের কিছু লবণ খাই বা হাড় খাই, যেটার মধ্যে ক্যালসিয়াম থাকে। এছাড়া ম্যাগনেসিয়াম জাতীয় খাবার খাই। এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু আমাদের অস্থি গঠনে সাহায্য করে। ক্যালসিয়াম অস্থির দৃঢ়তা বাড়ায়। সো আমরা যদি ক্যালসিয়াম খাই তাহলে আমাদের অস্থিগুলো আরো দৃঢ় হয়ে যাবে এবং আমাদেরকে আরো বেশি ভালো সাপোর্ট দিবে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 6টা উপাদানেরই একইভাবে সমান গুরুত্ব রয়েছে। সো আমরা যদি 6টা উপাদান যদি কোনোটা ল্যাকিংস থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রোগ হতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা খাবার নিয়ে আলোচনা করলাম, কিন্তু এই খাবারের সাথে যে ডিল করবে সেই পরিপাক তন্ত্র নিয়ে তো আলোচনা হলো না। এটা আমরা এখন করব। পরিপাক তন্ত্র, পরিপাক তন্ত্র, বা আমি যদি ইংরেজিতে বলি তাহলে ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র, এটা মেইনলি এই যে আমরা যে খাবারটা খেলাম এই খাবারটার সাথে ডিল করে এই খাবারটাকে, ওই বড় খাবারগুলোকে ছোট খাবারে পরিণত করতে সাহায্য করে এবং ওই খাবারকে শোষণ করে রক্তে নিয়ে যেতে সাহায্য করে। সো এটার মূল কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে পরিপাক আর একটা হচ্ছে শোষণ। সো প্রথমে আমরা আলোচনা করব আমাদের এই পরিপাক নিয়ে। পরিপাক নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, এরপরে আমরা শোষণ নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমে আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। সো এই পরিপাক তন্ত্র জানার আগে আমাদের এই তন্ত্র শব্দটা সম্পর্কে একটু জানা দরকার, যে তন্ত্র শব্দটা মানে কি। সো তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত একটি সিস্টেম, যেটা নির্দিষ্ট একটা ফাংশনের জন্য তৈরি। যেমন এই যে পরিপাক তন্ত্র, এটা নির্দিষ্ট কাজটা কি, সেটা হচ্ছে পরিপাক করা। এরকম আমরা আরো একটা তন্ত্র পাবো শ্বসন তন্ত্র, যার কাজ হচ্ছে মূলত আমাদের শ্বাস কার্য সম্পন্ন করা। এছাড়া আমরা পাবো রক্ত সংবহন তন্ত্র, যার কাজ হচ্ছে রক্ত সরবরাহ করা বিভিন্ন কোষে। এছাড়া আমরা পাবো রেচন তন্ত্র, যার কাজ হচ্ছে মূলত রেচন বর্জ্য নিষ্কাশন করা। এরকম অনেকগুলো কোষ একটা নির্দিষ্ট কাজ, অনেকগুলো অঙ্গ একটা নির্দিষ্ট কাজ করলে সেটাকে আমরা বলি তন্ত্র। তন্ত্র গঠিত হয় অনেকগুলো অঙ্গ নিয়ে। তাহলে আমরা যদি তন্ত্র দেখি, তন্ত্র অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত হয়। তন্ত্র গঠন করে অনেকগুলো অঙ্গ। সো তন্ত্রকে আমরা বলি সিস্টেম আর অঙ্গকে বলি আমরা অর্গান। সো এই অঙ্গ আবার গঠিত অনেকগুলো টিস্যু নিয়ে। অঙ্গ যদি আমরা অঙ্গকে যদি আমরা ভাঙি তাহলে অনেকগুলো টিস্যু পাবো। যেমন একটা আবরণী টিস্যু পাবো, ভিতরে আবরণী টিস্যুকে ধরে রাখার জন্য একটা যোজক টিস্যু পাবো বা কানেকটিভ টিস্যু পাবো, ভিতরে এটার ফাংশনাল কিছু টিস্যু পাবো। সো এই যে তন্ত্র, এই তন্ত্র গঠন করে অঙ্গ আর অঙ্গকে গঠন করে টিস্যু। এখন টিস্যুটা কি? টিস্যু হচ্ছে অনেকগুলো কোষ নিয়ে গঠিত একটি অনেকগুলো কোষের একটা দলা পাকানো কি বলবো, একটা ক্লাস্টার অফ সেল। ক্লাস্টার অফ সেল আমি যদি টিস্যু হচ্ছে মূলত ক্লাস্টার অফ সেল।
এখন ক্লাস্টার অফ সেল, এদের একটি স্পেশালিটি হচ্ছে এরা একই কাজ করে, মানে অনেকগুলো কোষ, মনে করো এই যে এখানে অনেকগুলো কোষ আছে, এই কোষগুলো যখন একই কাজ করবে, সবার কাজ সেম হবে, তখন এই কোষগুলোকে একসাথে বলবো আমরা টিস্যু। সো এই টিস্যু তাহলে গঠন করে কে? আমরা জেনে গেছি অলরেডি, কোষ বা সেল। এই টিস্যুকে আমরা বাংলায় বলি কলা। টিস্যু যদি বাংলা চিন্তা করি তাহলে বাংলা হচ্ছে কলা। সো এইভাবে আমাদের একটা কোষ থেকে একটা তন্ত্র গঠিত হয়। এখন পরিপাক তন্ত্রেও আমরা কিছু অঙ্গ পাবো, সেই অঙ্গগুলোকে আমরা ভাগ করতে পারি দুটো ভাগে। আমরা ব্রডলি এটাকে দুটো অংশে ফেলে দেই, একটা হচ্ছে পরিপাক নালী, আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। এখন পরিপাক নালী আর পরিপাক গ্রন্থি এদেরকে একটু দেখা দরকার আমাদের, যেহেতু নাম লিখলাম এবার বিশ্বাস করে ফেলা তো উচিত না, এদেরকে আমাদের একটু দেখা দরকার। সো পাশেই দেখতেছো তোমরা একটা চিত্র আঁকা, একটা পেঁচানো চিত্র আঁকা বা হাবিজাবি একটা চিত্র আঁকা, হিজিবিজি একটা চিত্র আঁকা। সো এই চিত্রটা হিজিবিজি দেখলে মনে হলো এটার মধ্যে কিন্তু মোটামুটি আমাদের যে পরিপাক তন্ত্র কথা বলেছি সেই তন্ত্রটা আঁকা আছে। আমাদের পরিপাক তন্ত্রটা দেখতে অনেকটা এমন, পুরোটা বলবো না কারণ এটা আরো সুন্দর দেখতে, কিন্তু অনেকটাই এমন। সো এখানে আমরা তোমাদেরকে মোটামুটি পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি দেখাতে পারবো। তোমরা যে নীল কালারের একটা নালী দেখছো, এই যে বিশাল একটা নালী ভাবে পেঁচিয়ে 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 মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত। সো আমি যদি দেখাই, এটা হচ্ছে মুখ গহ্বর। সো এই মুখ গহ্বর থেকে বিস্তৃত হয়ে এই যে আমাদের পায়ু, এই পায়ু পর্যন্ত এই বিস্তৃত যে নালীটা, এই বিশাল নালীটাকে বলছি আমরা পরিপাক নালী। এখন পরিপাক গ্রন্থি কোনগুলো? যেগুলো আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি, যেমন এই যে দেখো লাল কালিতে দাগ দেওয়া কিছু গ্রন্থি বা লাল কালি দিয়ে একটু মার্ক করা কিছু জিনিস আমি এঁকেছি, এগুলো হচ্ছে মূলত পরিপাক গ্রন্থি। সো প্রথমে আমরা আলোচনা করব পরিপাক নালী নিয়ে। সো পরিপাক নালী নিয়ে যদি কথা বলি, পরিপাক নালীটা প্রথমে যদি দেখি, এটার সাইজটা আমাদের জানা দরকার। পরিপাক নালীর সাইজটা হচ্ছে মূলত তোমার 8 থেকে 10 মিটার অ্যাভারেজ, আর এটা শুরু হয় আমাদের মুখ গহ্বর থেকে, শেষ হয় আমাদের পায়ু গহ্বরে, বা এটা আমাদের মুখ গহ্বর না, মুখ ছিদ্র থেকে শুরু হয় এবং শেষ হয় পায়ু ছিদ্রে। সো একটা বিশাল রাস্তা এটা অতিক্রম করে। এখন সহজভাবে বললে এই পরিপাক নালীটা হচ্ছে একটা পাইপ, কিন্তু এরকম সোজা পাইপের মতো না, এটার ব্যাসার্ধ সব জায়গায় সেম না, এটা এক এক জায়গায় এক এক রকম। কোন জায়গায় এটা ফোলা বা ডিস্টেন্ডেড, কোন জায়গায় এটা খুবই পেঁচানো, কোন জায়গায় এটা একটু মোটা, কোন জায়গায় একটু সরু। সো এটা এক এক জায়গায় এক এক রকম। সো নালীটাকে কিন্তু আমরা যে একটা ইভেন একটা আমরা নালী বা আমরা নল বলতে কি বুঝি, একটা ইভেন একটা ব্যাসার্ধ থাকবে, জিনিসটা একদম পাইপের মতো হবে, ওইরকম পাইপ না। পাইপটা এক এক জায়গায় এক এক রকম, নামও এক এক জায়গায় এক এক রকম, যেখানে যেরকম সেখানে সেরকম নাম। সো নাম আমরা একটু পরে আলোচনা করব। সো আগে বললাম না তোমাদের। এবার আসো আমাদের মুখ গহ্বরে। মুখ গহ্বর দিয়ে আমরা প্রবেশ করলাম, তাহলে কোথায়? প্রথমে আসলাম বা মুখ ছিদ্র, আসলে মুখ গহ্বর না, এটা হচ্ছে মুখ ছিদ্র। মুখ ছিদ্র দিয়ে আমরা প্রবেশ করলাম মুখ গহ্বরে। মুখ গহ্বর থেকে আমরা যে খাবারটা খেলাম, তোমরা বিরিয়ানির কথা চিন্তা করো, বিরিয়ানিটা প্রথমে আমরা মুখ ছিদ্র দিয়ে প্রবেশ করলাম আমাদের মুখ গহ্বরে। এই মুখ গহ্বর থেকে খাবারটা চলে গেল এই যে একটা স্ফীত অংশতে, এটাকে আমরা বলি গলবিল। এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে এতটা সহজ কিন্তু না, জিনিসটা একটু জটিল। এটার গঠনটা যদি তোমাদেরকে দেখাই তাহলে একটু কনফিউজিং এটার গঠন, কারণ এখানে একই সাথে অনেকগুলো স্ট্রাকচার বা আমি যদি বলি অনেকগুলো অঙ্গ আছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে মুখ গহ্বরে যখন পরিপাক দেখাবো তখন এটা আমরা আলোচনা করব। সো এই গলবিল থেকে খাবারটা একটা সরু নালী দিয়ে নেমে যায়, এই সরু নালীটাকে বলা হয় অন্ননালী।
অন্ননালী থেকে খাবারটা প্রবেশ করে আমাদের এই যে একটা স্ফীত অংশ দেখছো, এই স্ফীত অংশে। এটা কিন্তু পুরোটাই পরিপাকনালী। পরিপাকনালী এই জায়গায় এসে একটু স্ফীত হয়ে যায়, আর সাথে মাংসলও হয়ে যায়। এই জায়গায় মাংসের যে পুরুত্বটা সেটাও কিন্তু বেড়ে যায়। তো এই যে বড় ডিস্টেন্ডেড বা স্ফীত অংশটা, এটাকে আমরা বলি পাকস্থলী। এবার এই পাকস্থলীটা এখানে আবার শেষ হয়ে যায়, শেষ হয়ে একটা পেঁচানো স্ট্রাকচারে পরিণত হয়, বা শেষ হয় বলতে এটা তো মেইনলি পরিপাক নালীর কন্টিনিউশন চলছে, এখানে সেটা অনেকটা পেঁচিয়ে যায়। সেই পেঁচানো নালীগুলোকে আমরা বলি ক্ষুদ্রান্ত। এই যে এগুলো পেঁচানো নালীগুলো দেখছো, এদেরকে অ্যাজ এ হোল বলি আমরা ক্ষুদ্রান্ত। এখন ক্ষুদ্রান্তে আমরা কাদের পাবো? ক্ষুদ্রান্তে আমরা তিনটা অংশ পাবো। এই যে উপরের দিকে যে সি আকৃতির যে অংশটা দেখছো, এই সি আকৃতির অংশটা, এই যে এখান থেকে শুরু করে এখানে সি আকৃতির যে অংশটা, এই সি আকৃতির অংশটাকে বলে ডিওডেনাম। সো ক্ষুদ্রান্তের একটা অংশ পাবো আমরা ডিওডেনাম। এছাড়া আমরা কি পাবো? এই যে সি আকৃতির অংশটার পর জায়গাটা প্রথমে একটু অল্প প্যাচে দেখা যায়, বা প্যাচানো শুরু হয়, কিন্তু প্যাচটা নিচের অংশ থেকে কিছুটা অল্প, অর্থাৎ উপরের যে অংশটা, উপরের অংশটাকে আমরা বলি জেজুনাম। আর এই যে ক্ষুদ্রান্তের নিচের যে অধিক প্যাচানো অংশটা, সেই জায়গাটাকে বা এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা বলি ইলিয়াম। সো ক্ষুদ্রান্তে আমরা তাহলে পাচ্ছি ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। আর এই ক্ষুদ্রান্তটা প্রবেশ করে এই জায়গায়, এই জায়গাকে আমরা বলছি বৃহদান্ত। সো বৃহদান্ত দেখার জন্য আমাদের পরিপাক গ্রন্থিকে একটু কাটা লাগবে। সো এখানে এই যে জায়গাটা প্রথমে প্রবেশ করে, এটা ব্যাগের মতো অংশে। এই ব্যাগের মতো যে অংশটা বিশাল, এই ব্যাগের মতো অংশটাকে বলে সিকাম। সিকাম সিকাম এই সিকাম থেকে দেখো একটা পেঁচানো অংশ উপরের দিকে উঠে গিয়েছে। এই পুরো পেঁচানো অংশটাকে বলা হয় কোলন। এখন কোলনের মধ্যে আবার আমরা 4 ধরনের কোলন পাই। চার ধরনের। কি কি 4 ধরনের কোলন? কোলনের একটা অংশ দেখো উপরের দিকে উঠে গেছে। এই যেটা উপরের দিকে উঠে গেছে এটাকে আমরা বলি ঊর্ধ্বগামী কোলন। দেখতে হয়তো তোমাদের সমস্যা হচ্ছে, সো তোমরা একটু ভালো মতো দেখো। ঊর্ধ্বগামী কোলনের পর কোলনের একটা অংশ আমাদের দেহের প্রস্থ বরাবর চলে যায়। এই যে প্রস্থ বরাবর যেটা চলে গেল, এটাকে আমরা বলি অনুপ্রস্থ কোলন। এরপরে অনুপ্রস্থ কোলনটা একটা জায়গায় গিয়ে থেমে যায়, আবার নিচে নামা শুরু করে। এই নিচে নামা অংশটাকে আমরা বলি নিম্নগামী কোলন। আর লাস্টের অংশটা কোনাকুনি ভাবে নিচের দিকে নেমে গেছে। এই যে কোনাকুনি ভাবে নিচের দিকে যে অংশটা নেমে গেছে, এটাকে আমরা বলি সিগময়েড কোলন। সো কোলন তাহলে আমরা পেলাম 4 ধরনের: ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী এবং সিগময়েড কোলন। ইংলিশে যদি বলি, ঊর্ধ্বগামীকে বলে অ্যাসেন্ডিং, অনুপ্রস্থকে বলে ট্রান্সভার্স, নিম্নগামীকে বলে ডিসেন্ডিং, আর সিগময়েডকে তো সিগময়েডই বলে। সো এই সিগময়েডটা আলটিমেটলি মিলিত হয় কোথায়? এইখানে, এই যে ছোট একটা জায়গা দেখছো, এটাতে এসে মিলিত হয়। এটাকে বলে মলাশয়। সো আমি এই জায়গাটাকে একটু এদিকে দেখাই, তাহলে বেটার হবে। সো এটা হচ্ছে মলাশয়। মলাশয়, এই মলাশয়ে আমাদের যে খাবারগুলো খেয়েছিলাম, সে খাবারগুলো কিন্তু এই যে ক্ষুদ্রান্ত দেখছে, ক্ষুদ্রান্তেই মোটামুটি পরিপাক এবং শোষণ শেষ হয়ে যায়। ক্ষুদ্রান্তের মধ্যে খাবারের শোষণ হয়ে যায়। যে পুষ্টি উপাদান আছে সেগুলো অলরেডি ক্ষুদ্রান্তে প্রাচীর ভেদ করে রক্তে প্রবেশ করে ফেলে। এখন বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে খাদ্যাবশেষ, বা আরো সুন্দরভাবে বললে আমাদের মল। এই মলগুলো তখন এই বৃহদান্তে প্রবেশ করে। প্রথম দিকে মলগুলোর মধ্যে পানির পরিমাণ বেশি থাকে, সো মলগুলো থাকে লিকুইড। কিন্তু এখানে থাকতে থাকতে একটা সময় মলটার
বৃহদান্তের যে কোষগুলো আছে, প্রাচীরের কোষগুলো, এগুলো একটা স্পেশালিটি হচ্ছে পানি এবং খনিজ লবণ খুব দ্রুত শোষণ করতে পারে। সো এখানে একটা স্পেশাল কোষও থাকে যেটার নাম হচ্ছে গবলেট কোষ। ওই গবলেট কোষটার স্পেশালিটি হচ্ছে এটা খুব ভালোভাবে মানে পানি এবং খনিজ লবণ শোষণ করতে পারে। সো যখন এখান দিয়ে খাবারটা বা খাদ্য অবশেষটা পাস করে, তখন এখান থেকে যে পানি এবং খনিজ লবণ আছে সেটা কিন্তু এই যে বৃহদান্তের যে কোষটা সেটা শোষণ করতে থাকে, যার ফলে যে আমাদের যে মলটা ছিল সেই মলটা আস্তে আস্তে শক্ত হতে থাকে। এখানে আমরা তরল পাবো, এখানে আমরা অর্ধ তরল পাবো, এবং এখানে আস্তে আস্তে মলটা অলরেডি শক্ত হয়ে যায়, এবং এটা মলটা আলটিমেটলি এসে জমা হয় এই মলাশয়ে। সো মলাশয়ের কাজ হচ্ছে মলকে জমা রাখা, মল আশয়। আরো সুন্দরভাবে বললে আমাদের এই যে মলাশয়ের মেইন কাজ হচ্ছে এই যে মলটা আসলে মলটাকে আশ্রয় দেওয়া বা ধরে রাখা। এখন মলাশয়ের যে প্রাচীর ওইটার মধ্যে গবলেট কোষ আমরা পাবো, ওইটাও পানি এবং খনিজ লবণের প্রতি সংবেদনশীল। তো সেটাও পানি এবং খনিজ লবণ প্রবেশ করাতে থাকে বা শোষণ করতে থাকে। সো পানি এবং খনিজ লবণ যদি শোষণ করে, তাহলে মলাশয়ে যদি আমরা মলটাকে বেশিক্ষণ রাখি, তাহলে কিন্তু আমাদের মলটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, নরম থাকবে না। কিন্তু আমরা যদি আমাদের যে মল থেকে যে ইচ্ছা ওটা হওয়ার সাথে সাথে যদি আমরা আমাদের মল ত্যাগ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের মলটা শক্ত হয় না, বা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এইসব রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সো এইটা হচ্ছে ওভারঅল আমাদের বৃহদান্তের কাজ। এদের অ্যাজ এ হোল এদেরকে বলা হয় বৃহদান্ত। সো বৃহদান্তে তাহলে আমরা পাচ্ছি। আর লাস্টে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পায়ু। এই যে লাস্টের যে অংশটা এটা হচ্ছে পায়ু। সো এই যে পুরো অংশটা সিকাম, কোলন, মলাশয়, পায়ু। সো পায়ুটাকে আমি এই পাশে যদি নিয়ে আসি তাহলে আরো ভালো হবে। সো এইটা হচ্ছে পায়ু। সো পায়ু বলতে এটা পায়ু ছিদ্র। সো এই পায়ু, কোলন, সিকাম, মলাশয় এদেরকে একত্রে আমরা বলতে পারি বৃহদান্ত। সো তাহলে আমাদের এখানে আমাদের পরিপাক নালী শেষ। সো পরিপাক নালী যেহেতু শেষ, আমরা এবার মুছে ফেলি আমাদের বোর্ড। এখন পাকস্থলীর সাথে সংযুক্ত যে কোনো জিনিসের সাথে এই ওয়ার্ডটা তোমরা পাবে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক নামটা শুনলে তোমাদের মাথার মধ্যে অটো চলে আসতে হবে যে এটা পাকস্থলীর সাথে কথা বলছে বা পাকস্থলী নিয়ে কথা বলছে। পাকস্থলীকে বলা হয় একটা গ্যাস্ট্রিক অর্গান, কারণ পাকস্থলী থেকে যে পাকস্থলীর প্রাচীরে এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে, এবং এখান থেকে যে জুসটা নিঃসৃত হয় সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক জুস। এখন প্রশ্ন হতে পারে ভাই তাহলে লালা গ্রন্থি থেকে যে জুসটা নিঃসৃত হয় ওটার নাম কি? ওটার নাম হচ্ছে স্যালিভারি জুস বা লালা। আমাদের যে লালা সেটাই হচ্ছে মূলত লালা গ্রন্থির নিঃসরণ। সো গ্যাস্ট্রিক গ্রন্থির পর আমরা যদি আরেকটু নিচে যাই পরিপাক নালী, তাহলে আরেক জায়গায় প্রাচীরে আমরা গ্রন্থি পাবো, সেটা হচ্ছে এই যে অন্ত্র বা আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত অন্ত্রের একটা অংশ। সেই ক্ষুদ্রান্তের প্রাচীরে আমরা বা কিছু গ্রন্থি কোষ পাবো। সো এদেরকে বলা হয় আন্তরিক গ্রন্থি। এখন আমরা তিনটা গ্রন্থি পেয়ে যাবো। আন্তরিক গ্রন্থি থেকে যে রসটা বা জুসটা নিঃসৃত হবে সেটা হচ্ছে মূলত আন্তরিক রস। এখন এই আন্তরিক রসের মধ্যেও এগুলোর কাজ আছে, এগুলোর কাজ আমি একটু পরে বলতেছি। তার আগে আমাদের আর দুইটা তোমার গ্ল্যান্ড বা গ্রন্থি বাকি, পরিপাক গ্রন্থি। সো আর দুইটা হচ্ছে, একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে অগ্নাশয়। এখন অগ্নাশয়ের কথা মোটামুটি আমরা অনেকেই জানি যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্নাশয় একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। এখন মিশ্র গ্রন্থি জানার আগে আমাদের গ্রন্থি ক্লাসিফিকেশনটা জানা লাগবে যে গ্রন্থি কয় ধরনের। সো আমরা যদি একটু গ্রন্থি সম্পর্কে জানি, এটা কেটে দিলাম। সো আমরা যদি গ্রন্থি দেখি, গ্রন্থি কোষ থাকে দুই ধরনের। একটা পাবো আমার অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা পাবো আমরা বহিঃক্ষরা গ্রন্থি। এখন কাদেরকে আমরা অন্তঃক্ষরা বলবো, কাদেরকে বহিঃক্ষরা বলবো? নাম দেখে হয়তো মনে হচ্ছে যে অন্তঃক্ষরা হয়তো ভিতরে ক্ষরণ করে, বহিঃক্ষরা হয়তো বাইরে ক্ষরণ করে। না, জিনিসটা একদমই এমন না, জিনিসটা একটু অন্যরকম। তো বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি জানার আগে আমরা একটা গ্রন্থি কোষ এঁকে নিই, তাহলে আমরা ইজিলি জানতে পারবো। মনে করো সেই এই কোষটাকে আমি আবার আঁকলাম। এই কোষটা একটু ছোট হয়ে গেছে। এটা হচ্ছে সেই এই কোষটা। এই কোষের একটা স্পেশালিটি হচ্ছে, বা আমি আরেকটা কোষ আগে, এটা হচ্ছে বি কোষ।
সো এই কোষের পাশে বি কোষ, তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে কালো দাগটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এ কোষ এবং বি কোষ দুইটা কোষ আছে। এই কোষের একটা কাজ হচ্ছে, এই কোষ যে কাজটা করে, ওর একটা নালী আছে, সেই নালী দিয়ে ও ডিল করে। এই নালী দিয়ে ওর যত ক্ষরণ আছে সেগুলো কোনো একটা লুমেনে ও ক্ষরণ করে। মনে করো এটা একটা লুমেন, এটা একটা নালী বা লুমেন, এই নালীতে ও ওর ক্ষরণটা চালিয়ে যায়, ওর ক্ষরণটা এই নালীতে হয়। অন্যদিকে বি কোষটা আবার অন্যরকম, বি কোষটাও গ্রন্থি কোষ, ও ক্ষরণ করে, কিন্তু ও ক্ষরণ এরকম ওর কোনো নালী নেই, ও ডিরেক্ট কোষ থেকে ক্ষরণ করে। কোথায় ক্ষরণ করে? ওর সাথেই, ওর নিচেই আছে মনে করো একটা রক্তনালী। সো এটাতে রক্ত আছে। সো এই যে বি কোষটা, এটার স্পেশালিটি হচ্ছে এটা এই নালীতে, এই রক্তনালীর মধ্যে ডিরেক্ট ক্ষরণ করে, ওর কোনো নালী লাগে না। সো একটা কোষে দেখতেছি আমরা এই কোষের মধ্যে নালী আছে, আর বি কোষের মধ্যে দেখতেছি কোনো নালী নাই। এই কোষ নালীর মাধ্যমে ক্ষরণ করে, বি কোষ ডিরেক্ট ক্ষরণ করে। এই কোষটা ক্ষরণ করে তোমার এই যে একটা পরিপাক নালীর যে লুমেন, বা পরিপাক নালী না, যে কোনো লুমেনের মধ্যে ক্ষরণ করে, সোজা কথা মনে রাখো। আর বি কোষটা স্পেশালিটি হচ্ছে এটা ডিরেক্ট রক্তনালীতে ক্ষরণ করে। এখন লুমেনের পরিধি তো বেশি দূর যাবে না, লুমেন কাছাকাছি শেষ হয়ে যাবে, কিন্তু রক্তনালীতে যদি একবার ক্ষরণ করে তাহলে কিন্তু পুরো সংবহন তন্ত্রটা বা সংবহন তন্ত্রের যে রুটটা সেটা তার হাতে চলে আসে। এই যে বি কোষটা রক্ত মানে এই যে রক্তে যেহেতু এটা ক্ষরণ করলো, এই রক্তনালীর মাধ্যমে এটা কিন্তু অনেক দূরের আরেকটা কোষে চলে যেতে পারবে, এই যে ক্ষরণটা। আর এই যে ক্ষরণটা সেটা কিন্তু অন্য দূরের একটা কোষে কাজ করতে পারবে, কিন্তু এ থেকে যে ক্ষরণটা হলো সেটা কিন্তু বেশি দূর যেতে পারে না, সেটা এখানে মনে করো কোনো একটা কোষের উপর তার কাজ করতে হয়। সো তাহলে আমরা দুই ধরনের কোষ পেলাম, আর দুই ধরনের কোষই ক্ষরণ করতে পারে। আর প্রথমে আমরা বলেছি যারা ক্ষরণ করতে পারে তারা হচ্ছে গ্রন্থি কোষ। সো এই কোষের স্পেশালিটি হচ্ছে এটা একটা নালী আছে, নালী দিয়ে কাছেই ক্ষরণ করতে পারে যে কোনো লুমেনের মধ্যে, এবং এই লুমেনের মধ্যে কাছাকাছি কোষে কাজ করে। অন্যদিকে বি কোষের কাজ হচ্ছে এরা রক্ত ক্ষরণ করে, এদের কোনো নালী নেই, এবং এরা দূরের কোষে কাজ করে, এরা কাছের কোষে কখনো কাজ করে না। সো এই যে এই কোষটাকে আমরা বলি বহিঃক্ষরা কোষ, আর বি কোষটাকে বলি অন্তঃক্ষরা কোষ। এদের আরেকটা নাম হচ্ছে, অন্তঃক্ষরাকে আমরা বলি নালীবিহীন গ্রন্থি, আর বহিঃক্ষরাকে বলি আমরা নালীযুক্ত গ্রন্থি। আবার তুমি অনেক ক্ষেত্রে দেখবে যে এটাকে বলা হয় অনাল গ্রন্থি, এটাকে বলা হয় নাল গ্রন্থি। অনাল মানে নালী নেই, আর নাল মানে নালী আছে। সো এখন কথা হচ্ছে এটা কি ক্ষরণ করে, এদের ক্ষরণ কি সেম হবে? না, এদের ক্ষরণের মধ্যে আমরা একটু পার্থক্য দেখব। এই যে এই কোষটা ক্ষরণ করে মূলত তোমার এনজাইম, এই কোষটা ক্ষরণ করে এনজাইম। আর বি কোষটা তাহলে কি ক্ষরণ করে? বি কোষটা ক্ষরণ করে হরমোন। সো হরমোনের স্পেশালিটি হচ্ছে, হরমোনের কথা যদি বলি, হরমোন ডিরেক্ট কোষে ক্ষরণ হয়, ডিরেক্ট রক্তে ক্ষরণ হয়, এবং এটা কাজ করে দূরের কোষে। আর এনজাইমটা ক্ষরণ হয় লুমেনের মধ্যে, এবং লুমেনে থাকা জিনিসপত্রের উপর বা কোষের উপর ও কাজ করে। সো এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য, বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরার মধ্যে পার্থক্য। এখন যখন কিছু কিছু গ্রন্থি কোষ আছে, মনে করো সি, এটা হচ্ছে সি। সো এই সি এর স্পেশালিটি হচ্ছে এটা একই সাথে দুই রকম ভাবে কাজ করতে পারে, অর্থাৎ এটা একই সাথে বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করতে পারে, বা সি না, আসলে সি তো একটা কোষ করে না আসলে। এটা যদি একটু ভালোভাবে দেখাই, মনে করো কোনো একটা অঙ্গে এই এ এবং বি একই সাথে আছে, এই যে এ এবং বি একই সাথে আছে কোনো একটা অঙ্গে। সো এরকম যে অঙ্গগুলো সেটা কিন্তু একই সাথে বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করতে পারবে, আবার একই সাথে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করতে পারবে। তো যখন একটা অঙ্গ একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করতে পারে, তখন ওই অঙ্গটাকে আমরা একত্রে বলি মিশ্র গ্রন্থি। আর এই আমাদের যে অগ্নাশয়, এই অগ্নাশয় একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা এই দুটো গ্রন্থি হিসেবে কাজ করতে পারে, এই জন্য অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। কিন্তু এই যে বাকি যে গ্রন্থিগুলো দেখছো, এরা কিন্তু এভাবে পারে না। এখন এটার একটু ইংলিশটা জেনে নেওয়া দরকার, কারণ অনেক সময় ইংলিশে আসে। অন্তঃক্ষরাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন, আর বহিঃক্ষরাকে বলে এক্সোক্রাইন। তো
অগ্নাশয় সম্পর্কে আমরা জানলাম যে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা বহিঃক্ষরা থেকে আমরা মানে একটা কথা বলে ফেললাম যে অন্তঃক্ষরার কাজ হচ্ছে মূলত হরমোন ক্ষরণ করা, আর বহিঃক্ষরার কাজ হচ্ছে এনজাইম ক্ষরণ করা। এখন বাকি যে গ্রন্থি আছে, লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, যকৃৎ, এরা মূলত কি ধরনের গ্রন্থি? এরা হচ্ছে মূলত নালীযুক্ত গ্রন্থি, অর্থাৎ এরা এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। আর অগ্নাশয় একই সাথে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন বা নালীবিহীন এবং নালীযুক্ত বা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, তাই এটাকে আমরা বলছি মিশ্র গ্রন্থি। কিন্তু এরা শুধুমাত্র নালীযুক্ত গ্রন্থি, অর্থাৎ নালীর মাধ্যমে ক্ষরণ করে, তাই এদেরকে আমরা বলছি এক্সোক্রাইন গ্রন্থি। সো এদের ক্ষরণটা কি? লালা গ্রন্থি থেকে আমরা যে ক্ষরণটা পাই সেটা হচ্ছে লালা রস, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে ক্ষরণটা পাই সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস, আন্ত্রিক গ্রন্থি থেকে যে ক্ষরণটা পাই এটা হচ্ছে আন্ত্রিক রস, যকৃৎ থেকে পাই পিত্ত রসের ক্ষরণ, আর অগ্নাশয় থেকে পাই অগ্নাশয় রসের ক্ষরণ। এখন যেহেতু এরা আমার এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থি, সো বহিঃক্ষরা গ্রন্থির কাজ কি আমরা জানি? এনজাইম ক্ষরণ করা। সো এই যে গ্রন্থিগুলো এগুলোর মধ্যে থাকে এনজাইম বা উৎসেচক। সো এনজাইম বা উৎসেচক। সো এই উৎসেচক জিনিসটা কি? এটা মূলত একটা রাসায়নিক প্রভাবকের মতো কাজ করে। আমি যদি আরো সুন্দরভাবে বলি, এটা একটা জৈব রাসায়নিক প্রভাবক, জৈব রাসায়নিক প্রভাবক। এখন এটা কাজ করে কিভাবে? এখন প্রশ্ন হচ্ছে এই উৎসেচকটা কাজ করে কিভাবে? তোমরা একটু উপরের দিকে যদি তোমাদের দেখাই, মনে করো এটা হচ্ছে একটা গ্লুকোজের পলিমার বা স্টার্চের একটা অংশ। এখন এটার উপরে কাজ করছে আমাদের টায়ালিন নামক একটা এনজাইম। সো এই টায়ালিন কি করবে? টায়ালিন এই গ্লুকোজের মাঝের যে বন্ধনটা, এই বন্ধনটাকে ভেঙে দিবে। সো ভেঙে দিলে আমরা কি পাবো? একটা গ্লুকোজ পাবো, তারপর একটা ছোট কার্বোহাইড্রেট পাবো, অর্থাৎ কার্বোহাইড্রেটের মধ্যবর্তী যে বন্ধনটা সেটা কিন্তু সে ভেঙে দিচ্ছে। সো এই যে টায়ালিন, এটা হচ্ছে আমার এনজাইম। সো এই এনজাইমটার মাধ্যমে আমরা যে আমাদের যে বড় বড় পলিমার গুলো আছে, সেই পলিমার গুলো মধ্যবর্তী যে বন্ধনটা সেটা আমরা ভেঙে ফেলতে পারি। সো এনজাইমের কাজ হচ্ছে এটা, এটা অনেকটা জৈব রাসায়নিক প্রভাবক হিসেবে কাজ করে, আমাদের যে রাসায়নিক পরিপাকটা সেটা ঘটায়। সো এখন এই যে এনজাইম এগুলো পাবো আমরা বহিঃক্ষরা গ্রন্থিতে বা এক্সোক্রাইন গ্রন্থি, অর্থাৎ লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়, যেহেতু এটা বোধ। আর যদি অন্তঃক্ষরার কথা বলি তাহলে এটা শুধু কাজ করে অগ্নাশয়। এদের মধ্যে ওর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করা, যেমন অগ্নাশয় থেকে ইনসুলিন, গ্লুকাগন, তারপর তোমার সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ইত্যাদি হরমোন বের হয়, যেগুলো মূলত খাবারের বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। সো এই হচ্ছে ওভারঅল আমাদের পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি। এবার আমরা একটু পরিপাকের ধরন সম্পর্কে জেনে নিই, যে পরিপাক কয় ধরনের হয়, পরিপাক আমরা কয় ভাবে করতে পারি। সো পরিপাকের ধরনের উপর ভিত্তি করে পরিপাক জিনিসটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এখন কোনটাকে আমরা যান্ত্রিক পরিপাক বলবো, কোনটাকে আমরা রাসায়নিক পরিপাক বলবো? যান্ত্রিক পরিপাকটা হয় মূলত পেশি, আমাদের পরিপাক নালীর পেশি, পরিপাক নালীর পেশির দ্বারা সৃষ্ট চাপ, বল এবং ঘর্ষণের মাধ্যমে। অন্যদিকে আমরা যদি রাসায়নিক পরিপাকটা দেখি,
রাসায়নিক পরিপাকটা মূলত হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। যেটা পরিচালনা করে আমাদের এনজাইম। সো এনজাইমের মাধ্যমে, এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা রাসায়নিক পরিপাকটা করি। ওই যে পলিমারকে ভেঙে আমরা যে উৎসেচকের মাধ্যমে ভেঙে ভেঙে যে আমরা মনোমার তৈরি করি, এটা হচ্ছে মূলত রাসায়নিক পরিপাক। আর যান্ত্রিক পরিপাকটা হয় মূলত যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে এক নাম হচ্ছে পেরিস্টালসিস। পেরিস্টালসিস। সো পেরিস্টালসিস প্রক্রিয়াটা কি, এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। তার আগে যান্ত্রিক পরিপাকে আরো দুইটা জিনিস সাহায্য করে, স্পেশালি আমাদের মুখ গহ্বরে। সেটা হচ্ছে, একটা হচ্ছে দাঁত, আমাদের মুখ গহ্বরে খাদ্যকে কেটে কেটে ছোট করতে সাহায্য করে। অন্যদিকে কাজ করে জিহ্বা। লালা রস যেটা আমাদের মুখ গহ্বরে আসে সেটাকে আমাদের যে খাবারগুলো, সে খাবারের সাথে মিশ্রিত করে বোলাস তৈরি করতে সাহায্য করে, যেটা দিয়ে আমরা মুখ গহ্বরে পরিপাকে, এটা নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। সো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পেরিস্টালসিসটা কি। সো সব কেটে দেই, পেরিস্টালসিস জিনিসটা কি এটা একটু আমরা জানি। সো পেরিস্টালসিস হচ্ছে মূলত এই যে আমাদের খাদ্য নালীটা, এই খাদ্য নালীর ক্রমসংকোচন। সো আমি যদি সহজ ভাষায় বলি, খাদ্য নালীর ক্রম সংকোচন। সো এটা কিসের মাধ্যমে হয়? এটা স্নায়বিক উদ্দীপনার মাধ্যমে হয়। এটা হয় মূলত স্নায়বিক উদ্দীপনার মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হয় বা জিনিসটা আসলে কি। মনে করো এটা হচ্ছে আমার একটা পরিপাক নালী, ঠিক আছে। এখন এটার মধ্যে আমি একটা খাবার প্রবেশ করালাম, একটা খাবার প্রবেশ করলো। খাবারটা যখন আসলো এই পরিপাক নালীর মধ্যে, প্রথমে যখন খাবারটা আসে, খাবারটা আপাতত পরিপাক নালীটা এমন সেগমেন্টেড আকারে দেখাই তাহলে বেটার হবে। সো এটা হচ্ছে আমার পরিপাক নালী, আর এটা কেটে দেই। এটা হচ্ছে আমার পরিপাক নালী। এখানে আমি খাবারটা আনলাম বা খাবারটা খেলাম, যেটা সেটা এখানে আসলো। এখানে আসার পর এখানে একটা সংকোচন হবে, আবার একই সাথে এখানে একটা সংকোচন হবে, এখানে একটা সংকোচন হবে। এখন যখনই এখানে সংকোচন হচ্ছে, এই জায়গাটা কি হচ্ছে, এটা প্রসারিত হয়ে যাচ্ছে। আমি যদি অন্য কালে দিয়ে দেখাই, এটা প্রসারিত হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে। এই যে একটা সংকোচন, একটা প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এটার মাধ্যমে এই যে লাল যে আমি খাবারটা খেলাম, এটা এখানে যখন আসলো সংকোচনের কারণে এখানে চলে আসলো, এখানে আসার পর প্রসারণ হলো, আবার এখানে কিন্তু এই সংকোচনের পরই এখানে আবার প্রসারণ হওয়ার পর এখানে আবার সংকোচন হবে, আর এটা আবার প্রসারিত হয়ে যাবে, আর এখানে আবার হবে প্রসারণ। সো খাবারটা কিন্তু এখানে আসার পর আবার সংকোচনের কারণে এখানে চলে আসবে। এভাবে খাবারটা পুরো নালীতে এখান থেকে এখানে প্রবেশ করে, অর্থাৎ আমাদের মুখ থেকে, পরিপাক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত খাবারটা এই খাদ্য নালীর যে ক্রমসংকোচন, এটার মাধ্যমে আস্তে আস্তে আগাতে থাকে। এখন ক্রমসংকোচনের মধ্যে লেখা আছে ক্রম। ক্রম মানে 1 2 3, মানে এভাবে আমাদের ক্রম সংখ্যা বোঝায়, অর্থাৎ একটা পর একটা হবে, একটা পর একটা হবে, এভাবে। এটা এমন না যে এখানে একটা হবে দেন এখানে একটা হবে, এমন না। এখানে হবে মানে এটার পরেরটাতে হবে, এটার পরেরটাতে হবে মানে এটার পরেরটাতে হবে। এভাবে ক্রম সংকোচনের মাধ্যমে আমাদের যে খাবারটা, এটা খাদ্যনালীতে এগিয়ে যায়। এই যে ক্রমসংকোচনটা স্নায়বিক উদ্দীপনার ফলে সৃষ্টি হয়, এটা কি বলে? পেরিস্টালসিস। সো এই ছিল মোটামুটি আমাদের পরিপাক তন্ত্র সম্পর্কে ধারণা, মোটামুটি একটা বেসিক ধারণা। আর নেক্সট আমরা আমাদের প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমাদের মুখ গহ্বরে পরিপাক হয়। মোট কথা আমরা পরিপাককে এরপর প্রবেশ করব, পরিপাক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভালো থেকো, স্টে উইথ বিদ্যাসাগর, স্টে উইথ হ্যাপিনেস।